বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও লাখো মুসল্লির ঢল। কাল দুপুরে আখেরি মোনাজাত। এ পর্যন্ত 7 মুসল্লির মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাল্টাপাল্টি হামলায় 2 জন নিহত। জমি নিয়ে চাচা ভাতিজার বিরোধের জের বলছে পুলিশ। লক্ষ্মীপুরে গণধর্ষণের ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 2। যশোরে খুঁটিতে বেঁধে নারী নির্যাতনের অভিযোগে 4 জন গ্রেপ্তার। লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ সহ 4 সাংবাদিক আহতের ঘটনায় আটক 3। শরীয়তপুরে জড়িতদের গ্রেপ্তারে 24 ঘণ্টার আলটিমেটাম। এবং বরিশালে পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড, অভিযোগ নগরবাসীর। নতুন মুখ ও অপরাধী না চেনার দাবি পুলিশের। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ইজতেমার দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির ঢল টঙ্গীর তুরাগ তীরে। বুধবার দুপুর 12টায় হবে আখিরি মোনাজাত। পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিকে বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত 7 মুসল্লির মৃত্যু হয়েছে। তবে এ পর্বের আখিরি মোনাজাতে যান চলাচল বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। টঙ্গীর তুরাগ তীরে শুরাই নিজামের বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বে লাখো মুসল্লি ইবাদতে মশগুল। মুসল্লিরা জানান, ইজতেমা ময়দানে টানা 3 দিন ধরে যে দিনের শিক্ষা পাচ্ছেন তার আলোকে আগামীতে পথ চলবেন। পাশাপাশি ইসলাম প্রচারে রাখতে চান ভূমিকা। বিশ্ব ইজতেমা থেকে শিক্ষণীয় হলো যে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে মূল সম্বল ঈমান, সেই ঈমান শিখা। আল্লাহ ভোলা মানুষগুলো কিভাবে আল্লাহকে পেয়ে যায়, দিন ভোলা মানুষগুলো কিভাবে দিন পেয়ে যায় এবং কি নিজের ইসলাহের জন্য সঠিকভাবে আমল করে এই জিনিসগুলো এখানে আমরা শিখে এটা আমরা এলাকায় যে প্রচার করব, নিজে আমল করবো আপনার কাছে। খুব শান্তিপূর্ণভাবে ইজতেমা ময়দানে আমরা বিরাজ করতেছি, কোনো ধরনের কোনো সমস্যা নাই। দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতে বুধবার আরো মুসল্লিরা যোগ দেবেন। তবে এবারই প্রথম মোনাজাতের সময় ইজতেমা ময়দানের আশপাশের যান চলাচল বন্ধ করা হচ্ছে না। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চালু থাকবে বিআরটি বাস লাইন। আখিরি মোনাজাতের সময় আমরা চেষ্টা করব বিআরটি লাইনটি সচল রাখার জন্য। আমরা চেষ্টা করব এটি যেন যান চলাচল যেন সীমিত না হয়ে যায়, স্টপ না হয়ে যায়। যে আপনারা রাস্তায় বসে যাবেন না, রাস্তার যদি সচল রাখা হয় তাহলে ভিতরে মানুষ প্রবেশ করতে পারে। বুধবার দুপুর 12টায় আখিরি মোনাজাতে প্রায় 30 লাখ মানুষ অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। ফজর থেকেই আমাদের বয়ান শুরু হবে এবং হেদায়েতের বয়ান, নসিহতমূলক বক্তব্যের পরে আমাদের আখিরি মোনাজাত সম্পূর্ণ হবে। এবার আমাদের দোয়া পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনের কাছে ইজতেমার মাঠ বুঝিয়ে দেবেন শুরাই নিজাম বা মাওলানা জুবায়ের অনুসারীরা। শনিবার হস্তান্তর করা হবে মাওলানা সাদের অনুসারীদের কাছে। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার তৃতীয় পর্ব। বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরাই নিজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর মুসল্লিরা ছড়িয়ে পড়বেন পাড়া মহল্লায়। ইজতেমা ময়দান থেকে যে দিক নির্দেশনা পেলেন তা ছড়িয়ে দেবেন মানুষের মাঝে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় 2 জন নিহত হয়েছে। সকালে উপজেলার বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন একই গ্রামের আজাদ মিয়া ও আমানত মিয়া। তারা সম্পর্কে চাচা ভাতিজা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি ভিটাবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এর জেরে সকালে দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর আজাদের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার উপর হামলা চালায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের সংবাদ শোনার সাথে সাথে আমার পুলিশ থানা থেকে আসে, আমি নিজেও আসি। আসার পরে দেখতে পাই 2 জন গুরুতর আহত। তাদেরকে আমরা হাসপাতালে পাঠাই। হাসপাতালে একজন কিছুক্ষণের মধ্যেই মারা যায়, আর ঘন্টা 2 পরে আরেকজন মারা যায়।
হবিগঞ্জে বাহুবলে প্রতিপক্ষের হামলায় কৃষক আব্দুস সাত্তার মিয়া নিহত হয়েছেন। সকালে উপজেলার বালিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি জমিতে সেচ দিচ্ছিলেন কৃষক আব্দুস সাত্তার। এ সময় তার প্রতিবেশী রোকেয়া বেগমের একটি ছাগল সেচ পাইপের সাথে বেঁধে রাখেন। এতে পানি সরবরাহে বাধা পড়ায় রোকেয়ার সঙ্গে সাত্তার মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় পাশের জমি থেকে রোকেয়ার স্বামী ও দেবর গিয়ে ঝগড়াতে জড়ায়। এক পর্যায়ে তারা সাত্তারকে মারধর করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রায়পুর থানায় 3 জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে 3 যুবক ভুক্তভোগী ওই নারীর বাড়িতে যান। এ সময় ওই নারীর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানান তারা। এক পর্যায়ে ঘরে ঢুকে ওই নারীকে গণধর্ষণ করে তারা। এ সময় ওর চিৎকারে আশপাশের লোকজন গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলার পর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে ধরতে অভিযান চলছে। যশোরের ঝিকরগাছায় খুঁটিতে বেঁধে নারী নির্যাতনের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার বেনেআলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 বছর আগে ভুক্তভোগী নারীর ছেলে রায়হানের সাথে বিয়ে হয় পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের মেয়ে বিথির। বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়। পরে একই গ্রামে আব্দুল হামিদের ছেলে শিমুলের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়। রবিবার বিকেলে ভুক্তভোগী নারী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে তারা তাকে ধরে নিয়ে যায়। পরে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও মাথার চুল কেটে নির্যাতন চালায়। এ ঘটনায় থানায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 থেকে 6 জনকে আসামি করে মামলা হয়। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। মিতির চাচি শাশুড়ি, মা, মিতির চাচি আরো কয়েকজনে মিলে মারধর করে তার আটকায় রাখছিল। আটকায় রেখে তাকে মারপিট করে তার চুল কেটে দিচ্ছে। এজার নামীয় আসামি আছে 6 জন, অজ্ঞাত নাম 5-6 জন। এজার নামীয় 6 জনের ভিতরে 4 জন গ্রেপ্তার। বাগেরহাটের ফকিরহাটে নিখোঁজের 4 দিন পর পুকুর থেকে গৃহবধূ সুরাইয়া শারমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সুরাইয়া শারমিন নড়াইল সদর উপজেলার আলতাফপুর গ্রামের আব্দুল করিম মোল্লার মেয়ে। গত শুক্রবার বিকেলে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সাধারণ ডায়েরি করে পরিবার। সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। শারমিনকে শ্বাসরোধে হত্যার পর ইট বেঁধে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লক্ষ্মীপুরে নিখোঁজের 4 দিন পর ব্যবসায়ী পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার খলিফাবাড়ি সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে খেতে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি দেখে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। হত্যার পর মরদেহটি ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে গত শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে বের হন পারভেজ। বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের ভাই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। লক্ষ্মীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ সহ 4 সাংবাদিক আহতের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। ভোরে গণেশশ্যামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, অন্য জড়িতদের ধরতে অভিযান চলছে। এর আগে সোমবার বিকেলে জমি সংক্রান্ত দ্বন্দ্বে হামলার বিষয়ে জানতে দত্তপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে যাচ্ছিলেন কয়েকজন সাংবাদিক। পথে 7 জন মুখোশধারী তাদের মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। বাধা দিলে কয়েক রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এ সময় দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম ফয়সাল মাহমুদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এদিকে শরীয়তপুরে 4 সাংবাদিকের উপর হামলার ঘটনায় দোষীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জেলা গণমাধ্যম কর্মীদের। বেলা 11টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় গণমাধ্যম কর্মীরা জানায়, সম্প্রতি জেলা সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুঁড়ে ফেলে দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ করেন হামলার শিকার গণমাধ্যম কর্মীরা। এ নিয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সুহাগ খান সুজন সহ আরও 3 সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় পালং মডেল থানায় 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 8 থেকে 10 জনের নামে একটি হত্যা চেষ্টা মামলা করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত, ঘটনার আগে পেছনে কি রয়েছে সব বিষয়গুলি তদন্তপূর্বক যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুলিশকে অনুরোধ করেছি সুষ্ঠুভাবে ঘটনাটা তদন্ত করে যাতে আইনের আওতায় অপরাধীকে আনা যায়। চট্টগ্রামের পাঁচলাইশে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি লোকমান হোসেনকে জিম্মি করে ডাকাতি চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আহত লোকমান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে নগরীর প্রবর্তক এলাকার 2 নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক আকাশ ও বাজিদ ওই বাসার গৃহকর্মী। তারা সকাল 11:30টার দিকে বাড়িটিতে ডাকাতির জন্য প্রবেশ করে। তাদের সাথে ছিলেন আরও কয়েকজন। এ সময় লোকমান হোসেনকে বেঁধে ফেলেন তারা। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আকাশকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় বাড়ির ভিতরে থাকা বাজিদ নামে আরেক গৃহকর্মী ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডিকে জিম্মি করে গুলির হুমকি দেয়। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী প্রায় 2 ঘন্টার চেষ্টায় জিম্মি দশা থেকে কর্মকর্তাকে উদ্ধার করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা শুনছি এলাকায় এখানে ডাকাত ঢুকেছে, দারোয়ান সহ জড়িত, এটাই। এরপর আমরা ছুটে আসলাম, দেখলাম ওনাদেরকে ধরে নিয়ে গেল। শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করেছেন এবং ডাকাতকে অ্যারেস্ট করতে সফল হয়েছে। ভিকটিমকে উদ্ধারপূর্বক তাকে হসপিটালে পাঠানো হয়েছে, ভিকটিম চিকিৎসাধীন রয়েছে। আর আমাদের তদন্তের আভিযানিক কার্যক্রম প্লাস তদন্তের বাকি কার্যক্রম চলমান আছে। কুষ্টিয়ার ঝাউদিয়ায় প্রশাসনের আশ্বাসে 3 ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে এলাকাবাসী। এতে কুষ্টিয়ার সাথে খুলনার যান চলাচল শুরু হয়। এর আগে কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে ঝাউদিয়া সহ আশপাশের 6টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। টানা কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধের কারণে কুষ্টিয়ার সাথে যশোর ও খুলনার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের 2 পাশে আটকা পড়ে কয়েকশো যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমাদের এই থানাটা উদ্বোধন হচ্ছে না। এসপি সাহেব প্রতিনিয়ত আমাদেরকে এখান থেকে ঘোরাচ্ছে যে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, পরশু নয় তরশু, এরকম ভাবে আমাদের থানাটা উদ্বোধন করছে না। আমাদের 7টা ইউনিয়নের দাবি ঝাউদিয়া থানা উদ্বোধন চাই, কিন্তু সেটা কিছু কুচক্র বাধা সৃষ্টি করার কারণে আমাদের আজকের এই আন্দোলন। জামালপুরের মাদারগঞ্জে 1000 কোটি টাকা উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে কয়েকটি সমবায় সমিতির গ্রাহকরা। সকালে প্রথমে উপজেলার বালিজুরি বাজারে বিক্ষোভ সমাবেশ করে তারা। এরপর একটি মিছিল উপজেলা পরিষদ ঘেরাও করে। 1 ঘন্টার বেশি সময় ঘেরাও করে রাখা হয় উপজেলা পরিষদ। এ সময় তারা অভিযোগ করেন, কয়েকটি সমবায় সমিতি মাদারগঞ্জের কয়েক হাজার মানুষের টাকা প্রতারণা করে আটকে রেখেছে। মামলা করার পাশাপাশি বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাননি। গ্রাহকের টাকা উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত কয়েক মাসে বরিশালে বেড়েছে অপরাধ। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশের তৎপরতার অভাবে দিনে দুপুরেও অপরাধ হচ্ছে অহরহ। আর পুলিশের দাবি, নতুন যোগ দেয়া সদস্যদের এলাকা ও অপরাধী চিনতে সময় লাগছে। 29 ডিসেম্বর বরিশালের কোতোয়ালি থানার সামনে থেকে বাসায় যাচ্ছিলেন ইউসুফ খান রনি। পথে কয়েকজনকে চাঁদা তুলতে দেখে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে রনিকে কুপিয়ে থানার সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। এর আগের দিন শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে 2টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢেলে সাজানো হলেও এখনও পুরোপুরি সক্রিয় হতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে বেড়েছে অপরাধ প্রবণতা।
দৌড়ে আমি একেবারে বটগাছটা ছাড়িয়ে থানার ভিতরে আমি অফিস রুমের কাছাকাছি চলে যাই, চলে আমি মাটিতে লুটেই পড়ি। আমরা তো আশা করেছি যে পুলিশ নিজেই এই ব্যাপারে উদ্যোগী হবে, কিন্তু এই পর্যন্ত পুলিশ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। গণ অভ্যুত্থানের পর বরিশালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 400 সদস্যকে বদলি করা হয়েছে। তাদের জায়গায় নতুন এসেছেন 287 জন। পুলিশের দাবি, নতুনদের এলাকা ও অপরাধী চেনা, সোর্স তৈরিতে সময় লাগে। সব ধরনের ক্রাইম আমরা কন্ট্রোল করতে পারি, আর কিছুটা হচ্ছে যে আমরা অনেকে নতুন বদলি হয়ে এসছেন, সেই সমস্যাটা কিছুদিনের মধ্যে আমরা ওভারকাম করতে পারবো। আশা করি যে কিছুদিনের মধ্যেই আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হবে। অপরাধ দমনে পুলিশের নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পুলিশ প্রশাসন তাদের নির্লিপ্ততা এবং তাদের অনীহা এবং তাদের যে বিষয় এড়িয়ে যাওয়া, এটি অত্যন্ত ক্ষোভের বিষয়। পুলিশ যে মামলা নেওয়ার ক্ষেত্রে বা মামলার তদন্তের ক্ষেত্রে এখনও তাদের মধ্যে যে একটা গাফিলতি মনোভাব এখন বিরাজ করছে। পুলিশের তথ্য অনুযায়ী 5 মাসে বরিশাল মেট্রোপলিটনের 4 থানা এলাকায় 6টি খুন, 54টি চুরি, 73টি নারী শিশু নির্যাতন সহ 550 অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তার 9 শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে কয়েকটি বিদেশি নামকরা প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন তারা। অর্থনীতির জন্য এটি ইতিবাচক হলেও বিশেষজ্ঞরা বলছে দেশের স্বার্থ বিবেচনায় সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় যুক্ত আছে সৌদি আরব ভিত্তিক RSGTI। এবার বে টার্মিনাল, লালদিয়াচর টার্মিনাল, মাতারবাড়ি টার্মিনাল সহ বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠান। সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে কয়েকটি প্রতিষ্ঠান। এদের মধ্যে আছে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার ম্যাক্স। বন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতির সাথে তাল মেলাতে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে তারা। এক্ষেত্রে বন্দরে লাভের বিষয়টিও দেখা হবে। বিদেশি বিনিয়োগ এটা সরকারের পলিসি, যেটা যে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, তো সেই সরকারি পলিসি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যা যা করণীয় সবই করে যাচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছে, বিদেশি বিনিয়োগ আসা কাঙ্ক্ষিত হলেও তার বিভিন্ন দিক যাচাই জরুরি। দেশের স্বার্থ নিশ্চিত করেই বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে হবে। লোকজনকে প্রশিক্ষিত করতে হবে। আমরা অনেক সময় চুক্তি করি, মোটা মোটা চুক্তির বই থাকে, ভিতরে পড়ি না পড়ার ফলে এমন চুক্তি করি পরবর্তীতে দেখা যায় যে এটা আমাদের গলার কাটা হয়ে গেছে, ওখান থেকে আমরা বের হতে পারছি না। ঢেলে না সাজাই তাহলে আমাদের যে আগামীতে যে আমাদের রপ্তানি পণ্যের জন্য যে 100টা ইকোনমি জোন আছে, সেগুলো অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু উৎপাদনে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে সামনে আসবে। সম্প্রতি দেশের বন্দরের উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহযোগিতা চেয়েছে নৌ মন্ত্রণালয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দপ্তরিয়া শিক্ষকদের চরম অবহেলায় স্কুল প্রাঙ্গণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেছে 5 বছরের শিশু সামিয়ার। চাঁদপুরের তেতুইয়া প্রাথমিক স্কুলের মাঠে ময়লার স্তূপের আগুনে শিশু শ্রেণীর শিক্ষার্থী সামিয়া দগ্ধ হলে তাকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেননি শিক্ষকরা। তদন্তে অবহেলার প্রমাণ মেলায় 8 শিক্ষককে বরখাস্ত ও দপ্তরি চুক্তি বাতিল করা হয়েছে, জানিয়েছেন শিক্ষা অফিসার। আল্লাহর উপরে কোনো আমার অভিযোগ নাই, বন্দার উপর আছে, কেন বন্দারা সচেতন ছিল না? কান্নাজড়িত কণ্ঠে এমন প্রশ্ন শিশু সামিয়ার মায়ের। স্কুলে যাওয়ার আগ্রহে সেদিন নিজে নিজেই পোশাক পরেছিল 5 বছরের সামিয়া। পড়ার টেবিলে এখনো পড়ে আছে নতুন বই, সে সবই এখন বিষাদের স্মৃতি। গত 21 জানুয়ারি তেতোয়া প্রাথমিক স্কুলের মাঠের আবর্জনায় ধরানো আগুনে দগ্ধ হয় শিশু সামিয়া। 5 দিন পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যু হয় তার। তদন্তে নেমে চরম অমানবিক আচরণের তথ্য পেয়েছে কমিটি। প্রতিবেদনে জানা যায়, নিয়ম ভেঙে স্কুল চলার সময় ময়লার স্তূপে আগুন দেয় দপ্তরি। নজরদারি না থাকায় আগুনের কাছাকাছি এসে অগ্নিদগ্ধ হয় সামিয়া। শিশুটির জামার আগুন নেভাতে উপস্থিত 8 শিক্ষকের কেউই পানি ঢালা, কাপড় চেপে ধরা বা অন্য কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং জামা কাটার জন্য কাঁচি আনতে বাড়ি যান একজন। অবহেলার জেরে শিশুটির শরীরের অনেক অংশ পুড়ে যায়। এক প্রতিবেশীর সহায়তায় সামিয়াকে হাসপাতালে নেন তার বোন।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দপ্তরের সুমন মজুমদারের চুক্তি বাতিল ও উপস্থিত ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক মাসুক হাসানকে বরখাস্ত করতে বিভাগীয় কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে। শিক্ষকদের উচিত ছিল তাকে পানি দিয়ে আগুন নিভিয়ে তাকে আবার ডাক্তার কাছে নিয়ে যাওয়া, কিন্তু শিক্ষকরা সেটা করে নাই। এটা অমানবিক কাজ করছে, সেজন্য তারা তাদের দায় এড়াতে পারে না। শিশু সামিয়ার করুণ মৃত্যুর জন্য শিক্ষকদের সচেতনতার অভাবই দায়ী বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। শিশুদের শরীরে আগুন লাগলে আমরা যা দেখবো তৎক্ষণাৎ ভিজা মোটা কাপড় দিয়ে তাকে ঢেকে দেবো, মোটা কম্বল দিয়ে অথবা মোটা কাপড় দিয়ে ঢেকে দেবো। এদিকে ছোট্ট সামিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসী। সচেতন শিক্ষা দেওয়ার প্রয়োজন, এগুলো কোন সচেতন হয় এই পর্যন্ত কোন সচেতন নাই, শুধু গান বাজিয়ে শিখাইতে আছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? চাঁদপুরের কচুয়া উপজেলা তেতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিদগ্ধ হয়ে 5 দিন পর মৃত্যুর যে সামিয়া আক্তার, তার ঘটনার পর কিন্তু জেলা সে প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় থেকে অধিকতর তদন্ত করা হয়। এই তদন্তের মাধ্যমে তাদেরকে যে 8 শিক্ষককে যে বহিষ্কার করা হয়েছে এবং প্রধান শিক্ষককে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উপপরিচালকের কাছে সুপারিশ করা হবে। তারই পাশাপাশি আপনি যে প্রস্তুতি করেছেন যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এরকম শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর পুনরাবৃত্তি কোনো ঘটনা না ঘটে, এই জন্য জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে গতকাল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা একটি সচেতনতামূলক এবং তাদেরকে দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য দিক নির্দেশনামূলক একটি বার্তা প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নেহার ইয়াসমিন তিনি বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তিনি যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওনার যে উপজেলা শিক্ষা অফিসার তিনি ঢাকা মেডিকেলে সামিয়াকে দেখতে গিয়েছেন, কিন্তু শিক্ষকদের কাছ থেকে আসানোর ঘটনার পর থেকে তারা কোনো যে শিক্ষার্থীর প্রতি যে পদক্ষেপ নেওয়া সেগুলো তারা পায়নি। তদন্ত প্রতিবেদন উঠে এসেছে। তাদের একটি প্রশ্ন হলো 10 জন শিক্ষক থাকা সত্ত্বেও কেন আগুন দেওয়া, যখন আগুন নিয়ে যখন সামিয়া ঘটনাস্থল থেকে 30 সেকেন্ডের মধ্যে যখন স্কুলের আঙ্গিনা বা 20 সেকেন্ডের মধ্যে আসতে শিক্ষকদের কাছে এসেছেন, তখন পানি দেওয়া হয়নি কেন, সেটি তদন্তের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং পাশাপাশি একটি কেসির জন্য একজন শিক্ষককে বাড়িতে পাঠানো হয়েছে। এইসব বিষয় নিয়ে তারা তাদেরকে শাস্তির আওতায় আনছেন। শুনানির মাধ্যমে এই শিক্ষকদের চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকরা এই বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি এবং এলাকাবাসী বলছেন শিক্ষকদের সচেতনতা প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণ, ডায়াগনস্টিক টেস্ট, কমিশন বাণিজ্য বন্ধ সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, বাণিজ্যিক রাজধানী হলেও চট্টগ্রাম বিভাগে দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বার্ন ইউনিট। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিল্প কারখানা শ্রমিক সহ সাধারণ মানুষ। চীন সরকারের অনুদানে কাজ শুরু হলেও দীর্ঘসূত্রতায় এখনও দৃশ্যমান নয় সেই কাজ। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি জানান তারা। এছাড়া হাসপাতাল কেন্দ্রিক কমিশন ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি জানান বক্তারা। এখানে আপনি ধরুন পর্যাপ্ত শয্যা নাই, মানে টেস্টের সুবিধা নাই, অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো থাকার কথা কোনোটাই নাই। তো না থাকার পরে আমরা প্রতিনিয়ত এখানে টেস্ট বাণিজ্য চিকিৎসার ক্ষেত্রে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের কমিটিতে তমিজউদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করায় আনন্দ মিছিল হয়েছে। সকালে সাভার কলেজ শাখা, থানা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এ আয়োজন করে। সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে ঢাকা আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কমিটিতে তমিজউদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। সাভার থেকে গুম হওয়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলিউল্লাহ ও আল মোকাদ্দেসের সন্ধানে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে।
সকাল 11টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন 2012 সালের 4 ফেব্রুয়ারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাংস্কৃতিক সম্পাদক আল মোকাদ্দেস এবং অর্থ সম্পাদক অলিউল্লাহকে সাভার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। আল মোকাদ্দেস ও অলিউল্লাহ সহ গত 16 বছরে গুম হওয়া সব শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বন্দরে আজও আগামীকাল ফল খালাস বন্ধ রাখা হবে। আমদানিকারকরা জানান, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দিয়েছেন তারা। এরপরও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় চট্টগ্রাম বন্দর সহ দেশের সব স্থলবন্দরে 2 দিন ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। আমাদের 2 দিন কর্মসূচি, 2 দিন খাস করবো না। তারপর সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমাদের ওই বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার 14 তারিখ থেকে ঘোষণা আসছে যে অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিব। সারা বাংলাদেশ মাল লোড আনলোড সব বন্ধ। তো বন্ধের কারণে আমাদের ফলমন্ডিতে একটা প্রভাব পড়ছে, মালের দাম বেশি। ডিউটির কারণে আমাদের মালের দাম বেশি। আমরা ব্যবসায়ীরা ক্ষয়গ্রস্তর ভিতরে আছি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সংগঠনের পক্ষ থেকে তো স্মারকলিপি দেওয়া হয়েছে, তো এনবিআর এর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা? না, এনবিআর এর পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি বলেই তারা প্রাথমিকভাবে আজকে এবং আগামীকাল অর্থাৎ 4 ও 5 ফেব্রুয়ারি বন্দর এবং বিভিন্ন স্থলবন্দর এবং সমুদ্র বন্দর থেকে ফল খালাসের কার্যক্রমটি বন্ধ রেখেছে। আমরা এখন চট্টগ্রামের ফলমন্ডিতে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটি খুবই ব্যস্ত একটি এলাকা থাকে। বছরের এই সময়টাতে বিভিন্ন ধরনের বিদেশি ফল, বিশেষ করে মালটা, কমলা, আপেল এই ধরনের ফলে কিন্তু পরিপূর্ণ থাকে এবং এখানে বেশ সরগরম থাকে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে দেশীয় কিছু ফল বিক্রির চেষ্টা করছেন এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে বড়ই। এর বাইরে আমরা দেখছি যে সফেদা এবং পেয়ারার মতো কিছু ফল তারা বিক্রি করার চেষ্টা করছেন। কিন্তু এছাড়া বিদেশি যে ফলগুলো সেগুলো আসলে যথাযথ সরবরাহ তাদের কাছেও নাই, খুব একটা বেশি নেই। এবং তারা যেটি বলছেন যে এখান থেকে যেহেতু বাজারের চাহিদা নেই, অর্থাৎ আগে সাধারণ মানুষজন যারা মূলত 180 থেকে 200 টাকায় 1 কেজি মালটা কিনতে পারত, সেটির দাম এখন খুচরা বাজারে 300 টাকার উপরে। তার ফলে সাধারণ মানুষ তারা এই ফল খুব একটা বেশি কিনছেন না। এটি আসলে একটি বড় সংকট তৈরি করেছে যে তাদের বাজারে চাহিদা না থাকায় তাদের এখান থেকে যে পাইকারি বা যারা খুচরা কিনে নিয়ে যান তারাও খুব একটা আগ্রহী না। আর পাশাপাশি তারাও আসলে এই বিক্রি করতে পারছেন না। এবং তাদেরকে যেহেতু ফল যেহেতু একটি পচনশীল পণ্য, সুতরাং তারা এনে যে এখানে কোন ভরসায় আসলে এই সমস্ত ফল এনে এই দোকানে রাখবেন বা আড়তে রাখবেন সেটিও একটি বিষয়। তো এই প্রেক্ষাপটে তারা আরেকটি কথা বলেছেন যে যদি তারা প্রাথমিকভাবে ঢাকায় এনবিআর এর কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে, সেখানে স্মারকলিপি দিয়েছে, পাশাপাশি আজকে 2 দিনের জন্য একটি কর্মসূচি ঘোষণা করেছে। এরপরেও সামনে রমজান আসছে, এরপরেও যদি এই অতিরিক্ত শুল্ক এবং ভ্যাট যদি প্রত্যাহার করা না হয় তাহলে তারা 13 তারিখ থেকে আরো বড় আন্দোলনে যাবেন, এরকম একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে দেখা যায় যে 100 টাকার ফলে 136 টাকার মতো তাদেরকে অতিরিক্ত বাড়তি টাকা দিতে হচ্ছে। অর্থাৎ একেবারে বন্ধ থেকে বের করতেই যদি অর্থাৎ যে ফলটা আগে 100 টাকা ছিল সেটি এখন 236 টাকা দিতে হচ্ছে, গুনতে হচ্ছে। এবং সেটি বাজারে গিয়ে একটি প্রভাব পড়ছে, ভোক্তারাও সেটি গ্রহণ করতে পারছে না। তাই তাদের বাণিজ্যের উপর, ব্যবসার উপর একটি বড় নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে দ্রুত বেরোতে হলে আসলে যে অতিরিক্ত কর এবং যে ভ্যাটটি বসানো হয়েছে সেটি প্রত্যাহার করে নিতে হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। মানিকগঞ্জে গাজরের আবাদ বাড়লেও দাম এবং ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কৃষকরা জানান, অনাবৃষ্টি ও আবহাওয়া অনুকূলে না থাকায় গাজরের আশানুরূপ ফলন হয়নি এবার। এখন বাজারে দাম পড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন তারা। এজন্য সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন কিছুটা বৃষ্টি কম হয়েছে এবার, পাশাপাশি মাটির উর্বর শক্তি কমে গেছে, এতে ফলন কিছুটা ব্যাহত হয়েছে। এজন্য রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
গত মৌসুমে জেলায় 950 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়। এবার 10 হেক্টর বেড়ে আবাদ হয়েছে 960 হেক্টর জমিতে। বৃষ্টি নাই, এবার পাখিতে গাজর হচ্ছে 100 মন, আর গেছে এবার হচ্ছে 150 মন। এবছর ভাই আমরা লসে আছি, প্রতি বিঘে আমাদের মনে করেন 30,000 20,000 করে নাই। মানিকগঞ্জ জেলাতে বৃষ্টিটা একটু কম হয়েছে, যার কারণে স্বাভাবিক যে পানির যে উচ্চ মাটিতে থাকার কথা সেখান থেকে আমরা একটু পিছিয়ে ছিলাম। কৃষকদেরকে আমরা উৎসাহিত করছি যে তারা যেন মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করে, বিশেষ করে এই গাজর উৎপাদনের ক্ষেত্রে। বর্তমান সময়ে পরিবার ও সমাজের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছে তরুণ তরুণীরা। সমাজের এমন চিত্র তুলে ধরে সোমবার জামালপুর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো নাটক পোস্টমর্টেম। লেখাপড়ায় প্রথম হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় টিকতে না পেরে কিশোরীর আত্মহত্যার সিদ্ধান্ত, এমন বিষয় নিয়ে মঞ্চায়িত হয়েছে এই নাটকটি। জেলার কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে এমন নাটক আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে এবং শিল্পকলার সহায়তা পেলে নাটকটি আবারও মঞ্চায়িত করার আশা তাদের। নাটকটি দেখতে জেলা শিল্পকলা একাডেমিতে ভিড় করেন দর্শকরা। নাটকের গল্প খুব ভালো ছিল এবং যিনি পরিচালনা করেছেন খুবই ভালো মানের পরিচালনা হয়েছে এবং আমরা জামালপুরে এই প্রথম ফুল মঞ্চ নাটকের যে একটা স্বাদ সেটা পেয়েছি। চাই বাবা মারা দুজনেই দেখুক, ফ্যামিলির লোকরা দেখুক, তার সন্তানকে নিয়ে দেখুক, কারণ আমরা শুধু প্রতিযোগিতায় নেমেছি। হ্যাঁ, আমরা কখনো বাস্তব কি এটা হচ্ছে জানতে চাই না। বাচ্চারা একদম আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা যেন প্যারেন্টস এবং সমাজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বাচ্চাদেরকে অধিক পড়াশোনার যে প্রেশারটা এটা যেন না দেই। আমাদের জামালপুরে অসংখ্য ঘটনা ঘটেছে এমন যে রেজাল্ট খারাপ করার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তো সেই কেস স্টাডিগুলোকে নিয়ে আমি একটু তথ্য কালেকশন করেছি, তারপরে তাদেরকে নিয়েই তাদের গল্পটা শুনেছি। শুনে আমরা যারা কাজ করেছি তারা আসলে অনেক পরিশ্রম করে কাজটা করেছি। প্রধান উপদেষ্টার নির্দেশের পর দিনাজপুরের হিলিতে আবারও অনুষ্ঠিত হলো নারীদের ফুটবল খেলা। সোমবার বিকেলে এর উদ্বোধন করেন দিনাজপুর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা হাসমাতুন নাহার শুভ্রা। দুপুর থেকে খেলা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। খেলায় ঢাকা নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল অংশ নেয়। ৩-০ গোলে জয়পুরহাট দলকে হারিয়ে বিজয়ী হয় ঢাকা। বাউনা মাঠে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। এইরকম একটা সুন্দর পরিবেশে খেলতে পারে আমরা নিজেকে অনেক উৎসাহী মনে করতেছি। উপজেলায় এইরকম নারী টুর্নামেন্ট চালু হোক এবং তারা যেন এইভাবে বিজয়ের সঙ্গে সব জায়গায় প্রসারিত হতে পারে। জেলা ক্রীড়া সংস্থা ঘোষিত এডহক কমিটি বাতিল ও এম এ আজিজ স্টেডিয়ামকে বাফুফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি। সকালে নগরীর স্টেডিয়াম চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্টেডিয়ামটিতে যুগ যুগ ধরে নগরীর ক্রীড়াপ্রেমীরা সব ধরনের খেলাধুলা করে আসছে, কিন্তু একতরফাভাবে স্টেডিয়ামকে বাফুফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না চট্টগ্রামের জনগণ। এই সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান তারা। এদিকে ফেনীতেও বিতর্কিত এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলার সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ। দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুনামগঞ্জ সীমান্ত থেকে পাচারের সময় অর্ধ কোটি টাকার ভারতীয় ওষুধ সহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। ভোরে সদর উপজেলার চিনাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় 25,000 পিস প্রোজেস্টেরন নামক ইনজেকশন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 52 লাখ টাকা। এছাড়াও ডুলুরা, চীনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া ও টেকেরহাটে চিনিসহ আরও বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।